আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধান উপদেষ্টা, তিনি কি যে কোনো ফর্মে, যে কোনো উপায়ে, যে কোনো পদ্ধতিতে আবার ক্ষমতায় ফিরে আসতে পারেন? এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপাত দৃষ্টিতে এটিকে আপনাদের কাছে অসম্ভব মনে হতে পারে, কিন্তু রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই, অসম্ভব বলে কোনো কথা নাই। তিনি ফিরে আসতে পারেন নানা উপায়ে। প্রথমত ইতিবাচক অর্থে বলি, তারেক রহমান সাহেব তাকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দিতে পারেন, অথবা তাকে একেবারে সিনিয়র মন্ত্রী পদমর্যাদায় তাকে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি নিয়োগ দিতে পারেন, যে তিনি বিশ্বের বিভিন্ন দেশে যাবেন, মন্ত্রীর প্রোটোকল ব্যবহার করবেন এবং বাংলাদেশের যে রাষ্ট্রদূতদের যে কর্মস্থলগুলো রয়েছে, দূতাবাসগুলো রয়েছে, সেগুলোর সাথে সমন্বয় করে ইউরোপ আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করবেন। যেভাবে এরশাদকে শেখ হাসিনা বিশেষ দূত নিয়োগ দিয়েছিলেন বটে, কিন্তু এরশাদকে কাজ করার সুযোগ দেননি, সেটা তারেক রহমানের ক্ষেত্রে হতে পারে। এটি হলো এক, মানে রাষ্ট্রপতি হতে পারেন অথবা তিনি বিশেষ দূত হতে পারেন, স্পেশাল এনভয় হতে পারেন। আর নেতিবাচক যদি আপনি ধরেন, সেটা হলো যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলো না, সরকার ভালো করতে পারলো না, জামাত যেভাবে ভয় দেখাচ্ছে, আর একটা গণঅভ্যুত্থানের ভয় দেখাচ্ছে, এনসিপি যেভাবে রাজপথ গরম করার কথা বলছে, আর একটা জুলাই বিপ্লব ঘটানোর কথা বলছে, এবং যেভাবে তারা হুমকি দিচ্ছে যে তাদের জুলাই সনদ যদি পাশ না হয়, সংস্থার প্রস্তাব যদি পাশ না হয়, তাদের সঙ্গে যে ধরনের চুক্তি হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন না হয়, তাহলে তারা বসে থাকবে না। এবং এই কথাগুলো তারা এখন বলছে, তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তাদের নেতারা সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় কমিটি করছে, এবং সামনে আগস্ট মাসকে কেন্দ্র করে তারা ব্যাপক শোডাউন দেবে। অর্থাৎ আগামী জুলাই এবং আগস্টে তারা রাজপথে ব্যাপক শোডাউন করবে, এনসিপি এবং জামাত। এটা মোটামুটি আপনি ধরে নিতে পারেন 99.99%। আর জুলাই আগস্ট নানা কারণে বাংলাদেশে এই বছর খুবই বিতর্কিত থাকবে। এক নম্বর হলো যে বাজেটের পর অনেকে খুশি থাকবেন, অনেকে অখুশি থাকবেন, এবং এখানে অখুশির সংখ্যা খুব বেশি হবে। এবং যে বিষয়গুলো জানা যাচ্ছে, যেমন হুন্ডা, আপনি দেখেন এই যে তেলের ক্রাইসিসটা কিন্তু কেবলমাত্র হুন্ডা দিয়ে তৈরি করা হয়েছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানায় ব্যাটারির রিক্সার যে যন্ত্রণা, সেই রিক্সার যন্ত্রণায় মানে আমরা ঢাকা শহরে কেউ চালতে পারি না, এগুলো বলা হয় যে বাংলার টেসলা, এবং সেই যন্ত্রণা এখন পর্যন্ত আছে। যখন আপনি তাদেরকে ট্যাক্সের আওতায় আনবেন, এদের যন্ত্রণা আরও বাড়বে, মারাত্মকভাবে এদের যন্ত্রণা বাড়বে। দুই নম্বর হলো যে এই মুহূর্তে বাংলাদেশে কত লাখ মোটরসাইকেল রয়েছে, সিসি ভেদে সেখানে যে ট্যাক্স ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে তারা যদি স্ট্রাইকে যায়, তারা যদি সেই খালি পেট্রোল পাম্পগুলোর সামনে ঘেরাও করে বসে থাকে যে এখানে আমরা অন্য কোনো গাড়ি ঢুকতে দেবো না, কি করবেন আপনি বলেন? বাংলাদেশে যে সকল ঢাকা শহরে যে বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রের সামনে এই ব্যাটারির যে রিক্সাগুলো আছে, সেই রিক্সাগুলো সাইপাসের যে রিক্সা, সেখানে ঘেরাও করে রাখলো, এবং সেখান থেকে বিদ্যুৎ প্ল্যান্টগুলো থেকে তারা সঞ্চালন লাইন বন্ধ করে দিল। কি করবেন আপনি বলেন? কিচ্ছু করার নেই। এবং এদের সংখ্যা এত বেশি, এবং সেই জায়গাতে সরকার যেতে হচ্ছে অর্থনৈতিক কারণে। আবার এই বিষয়গুলো যাতে হুন্ডালারা না করে, এই বিষয়গুলো যাতে ব্যাটারি রিক্সা চালকরা না করে, এটা সামাল দেওয়ার জন্য বিএনপিকে দেওয়া হবে না, সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য দরকার। এবং এটাকে আমাদের যেমন এখন বাংলাদেশে হাম নিয়ে, অর্থনৈতিক সংকট নিয়ে আমার কাছে মনে হচ্ছে জরুরি অবস্থা জারি করার পর্যায়ে চলে গেছে। এটা লুকানোর কিছু নেই। তো সেই কাজগুলো সরকার যদি সঠিকভাবে না করে, রাজপথ যদি আবার উত্তপ্ত হয়, তাহলে ক্ষমতার পট পরিবর্তনে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ নামে হোক, অথবা তিনি বলেন যে না, আমি বাপু আর পারবো না, আমি আমার প্রিয়জন, আমার প্রেস সচিব শফিককে প্রধান উপদেষ্টা বানালাম, আমেরিকাকে বলে দিল। অথবা আমি আমার প্রিয় মানুষ আমিরে জামাতের সভাপতি আলহাজ মাদ্দা জিল্লুহুল আলী আল্লাহ হজরত জনাব ডাক্তার শফিকুর রহমান, তাকে বানানো হলো। অথবা ধরুন বললো যে না, ঠিক আছে, সামিয়া, তার সাথে তার যে ব্যক্তিগত সচিব সামিয়া,
অত্যন্ত মানে মোর্শেদ, লামিয়া মোর্শেদ, নট সামিয়া, লামিয়া মোর্শেদ, অত্যন্ত কোয়ালিফাইড, ভালো পরিবারের সন্তান, সিলেটের খুব নামকরা পরিবারের সন্তান। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে তিনি পড়াশোনা করেছেন। কাজে লামিয়াকে প্রধান উপদেষ্টা বানানো হোক, অথবা লুৎফে সিদ্দিককে বানানো হোক, একেবারে আর কিছু যদি না হয়, সরকারের মধ্যে আছে যদি এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তাকে, তারপরে তাকে যদি মনে হয় যে এখন খলিলুর রহমান সাহেবকে প্রধান উপদেষ্টা বানানো হোক, তাহলে আলটিমেটলি যে ফর্মই আসুক না কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যাবর্তন অনিবার্য হয়ে পড়বে। সেক্ষেত্রে কি হতে পারে পরিবেশ এবং পরিস্থিতি ভাবাই যায় না। আর এটা যে হবে না তাও বলা যাচ্ছে না। এর কারণ হলো যে প্রথম ক্ষমতা হারানোর পর তারা মোটামুটি 2 সপ্তাহ চুপচাপ ছিলেন, কিন্তু এখন তারা কেউ, তাদের যত রকম লোকজন আছেন, তাদের সেই মনির হায়দার, এখন মনির হায়দার বলতে গেলে 1 ডজন মন্ত্রীর উপরে প্রভাব বিস্তার করছেন। মানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এর বাইরে অন্যান্য যে সকল মন্ত্রী রয়েছেন তারাও যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ছিলেন মনির হায়দার, সাংবাদিক মনির হায়দার, প্রবাসী সাংবাদিক। সেই মনির হায়দারের যে দাপট, তার যে প্রভাব প্রতিপত্তি এখন 20 থেকে 25 জন মন্ত্রীর চাইতে অনেক বেশি। ইট মিনস ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমেরিকার প্রভাব যায়নি। এখন মনির হায়দারকে যারা ভয় পাচ্ছেন, পাত্তা দিচ্ছেন, সম্মান করছেন, কাছে ভিড়তে দিচ্ছেন, এমনকি বিএনপি তাদের যে ক্রোড়পত্র বের করে বিশেষ দিন উপলক্ষে, তাদের যে বিশেষ ক্রোড়পত্র, সেখানে মনির হায়দারের লেখা থাকে। তো বোঝার চেষ্টা করেন যে মনির হায়দার এখন সরকারের কাছে মাহফুজ আনাম, মতিউর রহমান, আবার ওই যে মতিউর রহমান চৌধুরী যিনি আছেন তিনি, এরকম যে সমস্ত লোকজন এখন তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছেন, এমনকি আবদুল্লাহ আবু সাইদ সাহেব আছেন, তাদের চাইতে মনির হায়দার এখন প্রভাবশালী হয়ে পড়েছেন। এই কারণে যে তার সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক আছে বলে লোকজন বিশ্বাস করছে, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো সম্পর্ক আছে। এছাড়া অন্য কোনো কারণ তো নেই। দেয়ার ইজ নো রিজন অ্যাট অল। আবার মনির হায়দারের সাথে যে সকল সাংবাদিকদের, মানে তারা এখন অনেকে সাংবাদিক না কিন্তু সাংবাদিক নামধারী, তাদের ভালো সম্পর্ক রয়েছে, তারাও এখন বাংলাদেশে যে কোনো আমির ওমরার চাইতে ক্ষমতাধর। তাদের কোনো চাকরি নাই, কিন্তু তারা লিডারশে ঘুরছে, সরকারকে রিপ্রেজেন্ট করছে, সরকারের পক্ষে কথাবার্তা বলছে। বরং এদের এই যে উপস্থিতি এবং এরা সবাই ইউরোপ প্রবাসী, এরা সবাই আমেরিকা প্রবাসী, এবং এদের এই যে ক্ষমতা, ইট মিনস আমেরিকার প্রভাব ক্রমশ বাড়ছে। তো আপনার যখন, আমার ব্যক্তিগত জীবন নয়, আপনাদের জীবনে এটা ঘটছে যে ক্ষমতাধরদের লোকদের আসলে মন মানসিকতা মেনটেন করা বা তাদের সাথে কমপ্লাই করা খুব কঠিন একটা বিষয়। ক্ষণে ক্ষণে রাজার সাথে সম্পর্ক থাকলেই আপনার গলার উপরে তলোয়ার সবসময় আপনার গর্দানের উপরে ঝুলতে থাকবে। তো এই হলো অবস্থা। তো সেক্ষেত্রে ধরেন তারেক রহমান এখন ক্ষমতাধর লোকজন আছেন, তার সঙ্গে সম্পর্ক রক্ষা করাটা এত সোজা বিষয় নয়। এটা তার বিষয় না, যারা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন বা করে চলছেন, এটা অনেকটা বিশাল, মানে সূর্যের কাছাকাছি যাওয়া মানে বিরাট ব্যাপার। একইভাবে তারেক রহমান সাহেবের যে ক্ষমতা, তার চেয়ে 100 গুণ ক্ষমতা, কোটি কোটি গুণ ক্ষমতা, বিলিয়ন ট্রিলিয়ন ক্ষমতা আমেরিকার এবং ডোনাল্ড ট্রাম্পের। ফলে এই পাগলা ট্রাম্প কখন যে কি করে, কখন যে কোন সিদ্ধান্ত নেয়, তার বন্ধু বানাতে দেরি লাগে না, শত্রু বানাতে দেরি লাগে না, সিদ্ধান্ত পরিবর্তন করতে দেরি লাগে না, বোমা মারতে দেরি লাগে না, পা ধরতে দেরি লাগে না। এরকম একজন উন্মাদ যখন আমেরিকার প্রেসিডেন্ট, তো সেই আমেরিকা যখন বাংলাদেশ নিয়ে খেলছে, এতে কোনো সন্দেহ নাই সেই খেলার ক্ষেত্রে যে কোনো সময় দাবার ছক পরিবর্তন হয়ে যেতে পারে। যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্য আবার খুলে যেতে পারে। যে কোনো সময় আওয়ামী লীগের কপাল খুলে যেতে পারে। যে কোনো সময় তারেক রহমান সাহেবের কপাল খুলে যেতে পারে, আবার সবার কপাল একসাথে পুড়ে যেতে পারে। তবে এখন লক্ষণ যেটা দেখছি সেটি হলো সরকারকে চাপে রাখা হচ্ছে, সরকারকে ভয় দেখানো হচ্ছে। সরকার যে এই যে ঘন ঘন চীনে যাচ্ছে, চীনমুখী হচ্ছে, চীনের সাথে দহরম মহরম করার চেষ্টা করছে, তিস্তা ব্যারেজ করতে চাচ্ছে,
গঙ্গা ব্যারেজ করতে চাচ্ছে, তারপরে বগুড়াতে আন্তর্জাতিক মানের বিমান ঘাঁটি করতে চাচ্ছে, না বিমান বন্দর করতে চাচ্ছে। বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা বাংলাদেশের সবচেয়ে ভালো বিমানবন্দর হবে বলে সবাই আশঙ্কা করছেন। এর কারণ হলো এই আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের বিমানগুলো সরাসরি চীনের প্রেসিডেন্ট ইচ্ছা করলে বগুড়া আসতে পারে। আর বগুড়া একটা সময় তো বাংলাদেশের রাজধানী ছিল। তো সেই বগুড়ার মহাস্থানগড়, পুণ্ডবর্ধন, পুণ্ডনগরী, এগুলো তো ঐতিহ্যবাহী। আর বগুড়া থেকে একটু সামনে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ যদি আপনি যান উত্তরবঙ্গে, সেখানে বহুকাল প্রায় 300 ইয়ার্স ওখানে বাংলার রাজধানী ছিল। আলাউদ্দিন হোসেন শাহ, যে হোসেন শাহী বংশের রাজধানী, সেটা ওখানে ছিল। ওখানে সেই কি বলবো, যে ওই যে ছোট সোনা মসজিদ, ওই সুলতানি আমলের নিদর্শন। তো কাজে ওই এলাকাকে কেন্দ্র করে একটা নতুন রাজনীতির বলয় হতে পারে। সেখানে এই বলয়টা তৈরি করার জন্য সেখানে চীনের উপস্থিতি দরকার, এবং চীনের সেই বিমান ঘাঁটি, চীনের সেই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এগুলোকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই এলাকাতে যত বেশি বাংলাদেশ তার সামরিক শক্তি বাড়াবে, রাজনৈতিক শক্তি বাড়াবে, ততই ভারতের রীতিমতো তছনছ হয়ে যাবে। আপনারা জানেন যে এই সময়টাতে উত্তরবঙ্গের এখন ঠিক কোন এলাকাতে শশাঙ্কের রাজধানী ছিল আমরা বলতে পারি না, তবে উত্তরবঙ্গের দিনাজপুর বা রংপুর বা এই যাকে বলা হয় বগুড়ার কোনো একটা অঞ্চলে শশাঙ্কের রাজধানী ছিল, এবং শশাঙ্কের এই রাজধানীর থাকার কারণে এখান থেকে পুরো উত্তর ভারত তিনি দখল করে ফেলেছিলেন, একদম দিল্লি পর্যন্ত, হরিয়ানা পর্যন্ত তিনি অধিকার করে ফেলেছিলেন। তো সেই জমানা আবার যে আসবে না ইতিহাসে, এটা কিন্তু ভারত জানে যে এটা এনি টাইম এটা ঘটতে পারে। একজন মানুষ, এখন তারেক রহমান সাহেব যে বাংলার নতুন শশাঙ্ক হবেন না এটা বলা যায় না। এই বাংলাতে অনেক মানুষ হয়েছেন, তিনি যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি হবেন না। ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি তিনি কি এই সিকিম অভিযান করেননি? তিনি পারেননি, কিন্তু সিকিম পর্যন্ত যাওয়ার আগে যত জায়গা আছে সব তো তিনি তছনছ করেছেন, সবগুলো তিনি জয়লাভ করেছেন। তো তারেক রহমান সাহেব এটা হতে পারে। তো এইটাকে কেন্দ্র করে ভারত তো বসে নাই, তারা চক্রান্ত করছে। এটাকে কেন্দ্র করে যেটা আমেরিকা চাচ্ছে যে তারা তাদের প্রভাব সেই কক্সবাজারের দিকে নিয়ে যাবে। আর তারেক রহমান সাহেব এবং চায়না তারা চাচ্ছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গ বাদ দিয়ে উত্তরবঙ্গে। আর কক্সবাজার মানে ওই পুরো অঞ্চলটা, কক্সবাজার থেকে শুরু করে আপনি যদি সমুদ্রের তীর হয়ে নোয়াখালী আসেন, তারপর পটুয়াখালী যান, এরপরে কুয়াকাটা যান, এরপরে গোপালগঞ্জ যান, এই এলাকাকে কেন্দ্র করে শেখ হাসিনার একটা যে মাস্টার প্ল্যান ছিল, ভারতের মাস্টার প্ল্যান ছিল সেই, এবং আমেরিকার মাস্টার প্ল্যান ছিল, তার এগেনস্টে বগুড়াকে কেন্দ্র করে, উত্তরবঙ্গকে কেন্দ্র করে এই যে নতুন যে মাস্টার প্ল্যান হচ্ছে, সেই মাস্টার প্ল্যানে মার্কিন ডিপ স্টেটের যারা এজেন্ট, তারা যদি খেপে যায়, রাগ হয়ে যায়, তারা যদি তাদের সেই যে অতীত কর্মকাণ্ড সেটাকে আরও শক্তিশালী করে, তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে কথাগুলো বললাম, এটা কি খুব বেশি অবাস্তব আর অসম্মান মনে হতে পারে? যখন ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার জামানাতে মজলুম ছিলেন, সেই অবস্থায় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবেন এটা পাগলও কল্পনা করেনি। আর এখন তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন, এখনও তিনি ভিভিআইপি প্রোটোকলে দেশে ভিতরে এবং বাইরে ঘুরে বেড়াচ্ছেন। এখনো পর্যন্ত তার চেহারা নষ্ট হয়নি, কথা নষ্ট হয়নি, তিনি আগের মতো হাসছেন, আগের মতো শক্তিমত্তা প্রদর্শন করছেন। তার যারা লোকজন রয়েছেন তারাও বুক ফুলিয়ে হাঁটছেন, এবং তার যে সকল আমেরিকান যারা লোকজন রয়েছেন, মনির হায়দার, তারপরে বদিউল আলম মজুমদার, এরপর আলী রিয়াজ সাহেব, তারা সবাই আবার নতুন করে প্রজেক্ট 007 সামনে নিয়ে তারা কথাবার্তা বলে যাচ্ছেন, সরকারকে হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন, সংস্কারের কথা বলছেন। হোয়াট ডাজ ইট মিন? ডাল মে কুছ কালা হ্যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।